রাজনীতি শুধু ক্ষমতার হিসাব নয়, সেখানে সাধারণ মানুষের প্রত্যাশা, স্বপ্ন পূরণের একটি প্রতিচ্ছবির জায়গা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কি তার রাজনীতির মাধ্যমে স্বপ্ন পূরণের প্রত্যাশার জায়গায় আদৌ যেতে পারছে? আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য, কর্মসংস্থানের অভাব, সুশাসনের অভাব সহ বিভিন্ন সংকট নিয়ে দিন দিন করে এগিয়ে যাচ্ছে এই উন্নয়নশীল দেশের কাতারে এগিয়ে যাওয়া বাংলাদেশ। সেখানে এসব প্রশ্নের উত্তর খোঁজা আমাদের জন্য অনেকটাই বাহুল্য মনে হলেও প্রতিনিয়ত জনগণের প্রত্যাশার জায়গাটি সামনে নিয়ে আসাই আমাদের গণমাধ্যমের দায়িত্ব। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি মেম বাদশা। আমাদের আজকের বিষয় জনপ্রত্যাশা ও রাজনীতি। আর এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে আছেন দুজন সম্মানিত অতিথি। আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং তুখোড় আলোচক জনাব মঞ্জুর আলম পান্না। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, যেমনটি বলছিলাম যে আজকাল জনপ্রত্যাশা এবং রাজনীতির যে বিষয়গুলো, মানুষের প্রত্যাশার জায়গাগুলোকে ধারণ করেই কিন্তু এগিয়ে যেতে হয় রাজনীতি। কিন্তু সেই রাজনীতির জায়গাতে যখন বারবার করে আঘাত লাগে কিংবা জনপ্রত্যাশার সঙ্গে একটি সমান্তরাল না হয়ে বৈরী অবস্থান তৈরি হয়, সেখানে কীভাবে মানুষের প্রত্যাশার জায়গাটি তৈরি করবে। এখানে আজকে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আপনারা আজকে সারাদিন যারা সংবাদ মাধ্যমের বিভিন্ন খবর দেখেছেন, সেই সব বাস্তবতা যদি আমরা আলোচনা করতে যাই, সেখানে কেন্দ্রবিন্দু একটি হলো হামে শিশু মৃত্যু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি। 2026 সালের মধ্যে বাংলাদেশ থেকে হাম নির্মূলের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সেখানে দুর্ভাগ্যজনকভাবে 2026-এ এসেই কিন্তু আমরা হামের প্রাদুর্ভাবে অনেকটা মহামারীর দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখানে শিশু মৃত্যুর সংখ্যা কিন্তু প্রায় 450 ছাড়িয়ে গেছে। প্রতিদিনই খালি হচ্ছে কত মায়ের বুক। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র সংস্কার, সংবিধান পরিবর্তন ও গণভোট ইস্যুতে শিশু মৃত্যু থেকে গুরুত্বপূর্ণ কিনা? কারণ আমরা আজকে দেখেছি এনসিপির অন্যতম নেতা সার্জিস আলম তিনি বলেছেন, হামে শিশু মৃত্যু থেকেও জুলাই সনদ ও গণভোটের ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে জুলাই সনদ ও গণভোটের ইস্যুকে এড়িয়ে যেতেই কি তাহলে হামের মৃত্যু, মানে বিএনপির আসলে এটাকে এই ধরনের কোনো ন্যারেটিভ কিনা, এসব বিষয়ে জানবো আমাদের আজকের আলোচনা। আমি শুরুতে একটু যেতে চাই, আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে। আসলে এই যে জুলাই সনদ, গণভোটের ইস্যু এবং হাম, এ বিষয়ে আপনি কি বলবেন? এখানে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে এনসিপি নেতা সার্জিস আলম তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে হামে শিশু মৃত্যু থেকে জুলাই সনদ, গণভোটের ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলবেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। পান্না সাহেবকে শুভেচ্ছা, যারা দেখছেন শুভেচ্ছা, অভিনন্দন। এটা এক একজনের এক একটি দল, রাজনীতি, লক্ষ্য, স্বপ্ন, যেভাবে ব্যাখ্যা করি না বলি না কেন, সার্জিসের মতো করে সে তার কথাগুলো বলছে। কেউ রাজনীতিতে সারা জীবন কাজ করে, কিন্তু একবারও পার্লামেন্টে অথবা মন্ত্রী পরিষদ অথবা সরকারের অবস্থানে যায় নাই, কিন্তু সারা জীবন সে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং মানুষের জনকল্যাণমুখী ভূমিকা সে রাখছে। যদি বড় মাপের কোনো নেতার আমরা কথা বলি, তাহলে মৌলানা ভাসানী সেখানে চলে আসবেন, ওলি আহাদ সাহেবের কথা চলে আসবে। এই ধরনের অনেকেই নাম যাদের প্রাতিষ্ঠানিক রাজনীতিতে অর্থাৎ পার্লামেন্টে, মন্ত্রী পরিষদে না থাকলেও তাদের রাজনীতিতে, মুক্তিযুদ্ধে, গণতন্ত্রের লড়াইয়ে, পাকিস্তানে 24 বছর, বাংলাদেশে দীর্ঘ সময় তারা রাজনীতি করেছে। আজকে যারা গণঅভ্যুত্থানের দাবিদার এই কথা বলছে, তাদের একটা ভূমিকা ছিল তরুণদের। সেই ভূমিকা গত 18 বছরের এক লাগাতার আন্দোলন সংগ্রাম, বিএনপি সহ অন্যান্য বিরোধী দল, এরা যে ঘটনাটা ঘটেছে, মানে লড়াইয়ের সঙ্গে ছিল, কিন্তু এদের অংশটা বাদ দিয়ে একটা অংশ 36 বলে একটা শব্দ তৈরি করেছে। 36 জুলাই। তা আমার কাছে মনে হয়েছে যে মানে একজন মহিলা যখন একটা বাচ্চা মানে প্রসব করে, তো হাসপাতালে যায়, তার মানে নানান প্রস্তুতি নেওয়া হয়, তারপর একটা বাচ্চা তৈরি হয়। তো এর পিছনে যে 10 মাস 10 দিনের একটা ঘটনা থাকে, ওই মায়ের সেটা কি কষ্ট, কি যন্ত্রণা, কি আনন্দ অনুভূতি, অনেকে এটা প্রত্যাশা মানে দেখে নাই, বা যারা দেখে না তারা মনে করে ওই বাচ্চাটাই হচ্ছে মুখ্য বিষয়, হঠাৎ করেই আসছে।
গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণকারী তারা যেভাবে দাবি যেভাবে লক্ষ্য সেভাবে যারা কথা বলছে আমি এটা বিস্মিত হয়েছি। আরেকটা কথা আপনাকে বলি আজকে এই ক্ষেত্রে, যে তাদের দাবি দাওয়া অংশগ্রহণ আমি কোনোভাবে ছোট করে অভিনন্দন করি, তাদের প্রশংসা করেছি এবং তাদের নিয়ে আমার এক ধরনের অহংকারও ছিল। কিন্তু 12ই মার্চের নির্বাচন না ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি নির্বাচনে একটা জিনিস পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ কাদের চাই। একের প্রত্যক্ষ ভোটে তো যারা 5টা-6টা সিট পাইছেন তারা অবশ্যই উল্লেখযোগ্য, ভোট যারা করেছেন জিততে হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু মানুষের আস্থাকে ভোটের মধ্য দিয়ে ওদের উপরে গেছে কিনা, মানে সার্জিস আলমরা যে ভাষা ভঙ্গি ভাব নিয়ে কথা বলছে সেই জায়গায় গেছে কিনা, এটা তো এখন বিএনপি সরকার বা অন্যরাও কিছু ভোট পাইছে। আমার কাছে যেটা মনে হয়, শিশু এবং মানুষ এই জন্য বলছে শিশু তো মানুষ, এটা উত্তরাধিকার সূত্রে বিএনপি এই অবস্থাটা পাইছে। অর্থাৎ তার আগে 18 মাসে একটা সরকার ছিল, এখন নানানভাবে কথা আসছে ওই অবহেলাটা ওই গুরুত্বটা যদি ওই সময় আমরা দিতে পারতাম, কিন্তু সেই সময় এটাকে গুরুত্বই আনা হয়নি। এখন যেভাবে চাপটা তৈরি হয়েছে, এই আপনি মহামারী শব্দটা ব্যবহার করলেন, এটা তো কেউ অস্বীকার করতে পারছে না যে কতটা গুরুতর। মানে 400-এর অধিক শিশু, 450 শিশু মারা গেছে ইতিমধ্যে। হ্যাঁ, ইতিমধ্যে 450 মারা গেছে, কত অসুস্থ আছে প্রতিনিয়ত। এই ছবি এবং সংবাদ যখন হয়, আমার মনে হয় কোনো বিবেকবান মানুষ না, কোনো মানুষই এটা সহজভাবে নিতে পারবে না। সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্যমন্ত্রীও এটাকে যে প্রায়োরিটি দিছে, গুরুত্ব দিছে, আমার মনে হয় সেটা তো মানুষের প্রশংসিত হবে, কিন্তু আরও যদি কিছু করার থাকে জরুরি ভিত্তিতে সেগুলো করা উচিত। কিন্তু এখানে যে বিষয়টা দুভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা রাজনীতি এবং জনপ্রত্যাশাকে গুলিয়ে ফেলছি কিনা। কারণ মানুষ আসলে কি চায়, স্বস্তি, নিরাপত্তা নাকি রাজনৈতিক স্থিতিশীলতা? আসলে রাজনীতি মানে তো মানুষ, রাজনীতি মানে তো স্বস্তি, রাজনীতি মানে তো ভালো কিছুর দিকে যাওয়া। 55 বছরের যে লক্ষ্য, এটাই স্বপ্ন, কিন্তু তার আগে আর একটা 24 বছর আছে আমাদের, যেটা পাকিস্তান আমলে। সব মিলিয়ে তো 70 বছরের কাছাকাছি। এই 70 বছর মানুষ গণতন্ত্র চাইছে, মানুষ মানে নিজের অধিকার চাইছে, মানুষ তার কাজ চাইছে, মানুষ তার স্বস্তিমূলক একটি জীবন, নিরাপত্তা বলেন বা যাই বলে, এটার মধ্যে থাকতে চাইছে। কখনো এটা পাইছে, কখনো পায় নাই। পাকিস্তান তো বাঙালিরাই সৃষ্টি করেছিল, পাকিস্তান কিন্তু বালুচ পাঠান এরা সৃষ্টি করে নাই, ওয়েস্ট পাকিস্তানের লোক সৃষ্টি করে। 56% একক গোষ্ঠী ছিল মুসলমান বাঙালি যারা এই আন্দোলনকে সমর্থন, এমনকি পাকিস্তান আন্দোলনের যে কি পাকিস্তানের মানে কি বলে ওটা শেরে বাংলা প্রশ্ন স্থাপককারী, কিন্তু সেই পাকিস্তান ধ্বংস করতে হচ্ছে ওই ওয়েস্ট পাকিস্তানের লোকজন, বাঙালিরা না। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে রাজনীতি হচ্ছে মানুষের জন্য, রাজনীতি হচ্ছে স্বস্তির জন্য, রাজনীতি হচ্ছে কর্মসংস্থানের জন্য, রাজনীতির স্বপ্ন পূরণের জন্য। জি, ধন্যবাদ। জুলাই সনদ এবং গণভোটের ইস্যু নিয়ে অনেকে কিন্তু সমালোচনা করছেন এবং বিভিন্ন মহলেই আমরা বলতে শুনছি ইদানিং যে জুলাই সনদ গণভোটের ইস্যুকে এড়িয়ে যাওয়ার জন্য এই হামের মৃত্যুটাকে সামনে নিয়ে আসা হচ্ছে কিনা, রাজনীতি করছে কিনা বিএনপি, এমন অনেক নেগেটিভ সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলার চেষ্টা করছে। কি বলবেন মঞ্জুরুল আলম পান্না? অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা দুদু ভাইকে। দুদু ভাই হয়তো আমার আচরণে অনেক সময় বুঝেছেন যে উনি আমার খুব শ্রদ্ধার একজন মানুষ। উনি আর যাই হোক এই গতানুগতিক রাজনীতিবিদদের মতন কথা বলেন না। যাই হোক, আপনি যেটা বলছিলেন যে বিএনপি সামনে নিয়ে এসেছে কিনা, বিএনপি তারা বিপাকে পড়েছে হামের বিষয়টি নিয়ে, বিব্রতকর অবস্থা আছে এবং আরও বিব্রতকর অবস্থা যে কারণে, সেটি হচ্ছে যার কারণে, যে ব্যক্তি এবং যে সরকারের কারণে আজকে হামের প্রাদুর্ভাব, সেই ব্যক্তি এবং সেই সরকারের বিরুদ্ধে বিএনপি শক্ত কোনো অবস্থান নেয়নি। শক্ত কোনো অবস্থান বলতে আমি বলছি যে এই বিষয়টি নিয়ে কোনো ধরনের তদন্তের পর্যায়ে এখনো পর্যন্ত যাওয়া হয়নি, যদিও বলছে তদন্ত করা হবে। এবং ডক্টর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো মন্তব্য করেনি, বরঞ্চ আমরা শুনেছি শুরু থেকেই এটির জন্য উল্টো সেই গতানুগতিক রাজনৈতিক ধারায় আওয়ামী লীগকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। দেখুন, আওয়ামী লীগের সময় শেষ সময়ে এসে
টিকা দান কর্মসূচি যেটাই ইপিআই, সেটির কার্যক্রম কিন্তু চলেছে, বাজেট কমে এসেছিল, কার্যক্রম কিন্তু কমেনি। এবং যে এখানে দায়ী করা হয় যে বাজেট কমে এসেছে, এই জন্য কার্যক্রম কমে এসেছিল, টিকার আওতায় সব শিশুকে আনা সম্ভব হয়নি। এটা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে রয়েছে। 97% শিশুকে টিকার কাভারেজের আওতায় 2024 সালেই আনা হয়েছিল। অতএব অহেতুক আওয়ামী লীগকে অ্যাটাক করা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, এখনো পর্যন্ত বিএনপি এটিকে মহামারী ঘোষণা করেনি। বিএনপি বলতে বিএনপি সরকার জরুরি অবস্থা ঘোষণা করেনি। এই কারণে আরও আমার মনে হয় হামের যে স্প্রেড, এটা আরো আরো কয়েক গুণ হচ্ছে। না, আপনার কি মনে হয় যে এখন যদি কোনো উদ্যোগ গ্রহণ করত, এটাকে আরো কমিয়ে আনতে পারতো সরকার? অবশ্যই। সেটা কিভাবে? মহামারী ঘোষণা করতে হবে, জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। তখন কি হবে, সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো আছে, ইউনিসেফ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জরুরি ভিত্তিতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেসব জায়গায় তারা হেল্প করতো। সেই জায়গাটি কেন করা হচ্ছে না? হ্যাঁ, মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে, বা সরকার, সংশ্লিষ্ট সরকারগুলোর মধ্যেও একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে মহামারী ঘোষণা করলে বা জরুরি অবস্থা ঘোষণা করলে বোধহয় সেটা সরকারের ফেলুয়ার বিষয়টি সামনে চলে আসে। ইমেজ সংকট তৈরি করে কিনা? ইমেজ সংকট এটা সরকার মনে করে। কথা সেটি নয়, এখানে তো স্পষ্ট দেখুন, ইউনিসেফ বলছি, ইউনিসেফ সতর্ক করে দিয়েছিল ডক্টর ইউনূস সরকারকে যে প্রক্রিয়ায় তারা অপারেশন প্ল্যান, ওটি বাদ দিয়ে, মানে এর আগে যেই প্ল্যানের আওতায় টিকাদান কর্মসূচিগুলো হতো, টিকা সংগ্রহ করা হতো, আন্তর্জাতিক যে সংস্থা গ্যাভি এবং ইউনিসেফ সহ বিভিন্ন সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর মাধ্যমে, সেটি থেকে সরে এলো। তারা ওপেন টেন্ডার দিয়ে দিল টিকা সংগ্রহ করার জন্য। ইউনিসেফ সতর্ক করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 23শে এপ্রিল যে প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনেও স্পষ্টভাবে ডক্টর ইউনূস সরকারকে দায়ী করা হয়েছে। তাহলে এখানে কেন বিএনপিকে দায় নিতে হবে আমি বুঝতে পারছি না। তার মানে কি ডক্টর ইউনূস, এখন অনেকে বলেন দেখুন যে এখনও ডক্টর ইউনূস কলকাঠি নাড়ছেন, এখনও ডক্টর ইউনূস ক্ষমতায় রয়েছেন। ক্ষমতায় আসলে বিএনপি নয়, ক্ষমতা রয়েছে ডক্টর ইউনূস। ডিপ স্টেটের খেলা চলছে। নইলে এই যে সার্জিস আলমের মতন মানুষেরা কিভাবে এই কথাগুলো বলেন? এরা কি রাজনীতি করেন? এরা রাজনীতি করতে আসছে নাকি ডিপ স্টেটের হয়ে এখনো খেলা করছে? কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে না? কেন এই যে হামের যে আপনি বলছেন যে 450 শিশু মারা গেছে হামে আক্রান্ত হয়ে, এটা কার হিসাব? সরকারি হিসাব। খুব স্বাভাবিক, সরকারি হিসাবে সব ধরনের পরিসংখ্যান আসে না। এবং এখানে তো বিশেষজ্ঞরা বলছেন সংখ্যার চেয়ে বেশি হতে পারে। অনেক হতে পারে না, অবভিয়াসলি বেশি। বাসাতে যে শিশুটি মারা যাচ্ছে বা যে মানুষটি মৃত্যুবরণ করছে, তার হিসাবটা কি সরকারি তার হিসাবে পড়ছে? নিশ্চয়ই না। এগুলো কিভাবে কাউন্ট করা হচ্ছে? হাসপাতালে যেগুলো মারা যাচ্ছে, যারা মারা যাচ্ছেন তাদের সংখ্যাটা এখানে আসছে। আমার আল্লাহ না করুক, আমার পরিবারে কেউ যদি হামে আক্রান্ত হয়ে মারা যায়, আমি কি বলে আসব সরকারি অধিদপ্তরকে যে আমার পরিবারে একজন মারা গেছে? সেটা কেউ করেও না। অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন যে এই মৃত্যুর হার এই পর্যন্ত এর প্রায় 3 গুণ, 1200 থেকে 1400। আপনি এখানে বলছিলেন যে এখনো ডিপ স্টেটের কোনো বিষয় আছে কি না। এখানে একটি বিষয় আছে, কবি ও চিন্তক ফরহাদ মজহার উনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারা এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। এই যে বক্তব্য আসলে সামনে অনেক বড় বিপদ রয়েছে, না আসলে কি ইঙ্গিত করছেন তিনি? ইঙ্গিত না, এখন তো আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে। দেখুন, স্পষ্ট করে কথা বলেছে আওয়ামী লীগের সময় বিএনপি জামাতে দালাল বানিয়ে দিয়েছে। ইউনূসের সময় কথা বলার চেষ্টা করেছি, কারাগারে নিয়ে গেছে, 3 মাস রেখেছে। এখন আবার স্পষ্ট করে কথা বলতে গেলেই বলা হবে, খুব শীঘ্রই হয়তো বলা হবে যে, বলা হবে না, বলা অলরেডি শুরু হয়ে গেছে, ফ্যাসিবাদের দোসর। বিষয় হচ্ছে ভাই, আমাদের কাছে সবার আগে দেশ। কিছু মানুষকে তো সত্যটা উচ্চারণ করতে হবে। আপনি মার্কিন চুক্তির কথা বলছিলেন, কেন সেই জায়গা থেকে বিএনপি সরে আসছে না? মালয়েশিয়া তো সরে এসেছে, কেন এখনো পর্যন্ত সংসদে আলোচনা হলো না? প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন এটি রিভিউ করা হবে, বাতিল নয়। মানে বাতিল তো করাই যাবে না, সিদ্ধান্ত নিয়ে বসে থাকা হয়েছে। রিভিউ করা হতে পারে, সেই রিভিউটা করা হবে কোথায়? সংসদে। এবং আমি আপনার লিখে দিচ্ছি, সংসদে যদি তোলাও হয় সেটি একটা নাটকের অংশ হবে। তার কারণ, আপনি যার কথা বললেন ফরহাদ মজহার, তার সহধর্মিণী বা স্ত্রী
ফরিদা আক্তার, তিনি তো ডক্টর ইউনূস সরকারে ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে। তিনি বলেছেন যে এটি বিএনপি, জামাত, সব রাজনৈতিক দল জানতো। সব রাজনৈতিক দল বলতে কি, কারা ফোকাসে ছিলেন, কারা লাইমলাইটে ছিলেন? অবশ্যই বিএনপি, অবশ্যই জামাতে ইসলাম, অবশ্যই এনসিপি। এর বাইরে তো আর কোনো রাজনৈতিক দলের সাথে ডক্টর ইউনূস কথা বলতেন না, ডাকতেও না। ওই ঐকমত্য কমিশনের সভা হয়তো পার্টিসিপেট করেছে, এই আর কি। এখানে আপনি যেটা বললেন যে এই চুক্তির ব্যাপারে বিএনপি কেন সরে আসছে না, কেন কথা বলছে না, আসলে বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই চুক্তি থেকে সরে আসার বাস্তবতা কতখানি? কেন বাস্তবতা থাকবে না? প্রথম কথা হচ্ছে, চুক্তিতে স্পষ্ট করে বলা রয়েছে যে 60 দিন সময় নিয়ে চুক্তি থেকে যে কেউ বের হয়ে আসতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বাস্তবতার কথা বলছেন। প্রথমে শুল্ক আরোপ করা হয়েছিল কত শতাংশ? বাংলাদেশের ক্ষেত্রে 37%। অন্য কোনো দেশে মানে 70% নয়, 70% বেশি আরোপ করা হয়েছিল, সেটি অন্য বিষয়। 37% থেকে নেমে আসা হলো 20%। তখন দাবি করা হয়েছিল ডক্টর ইউনূস কি এক ক্যারিসমেটিক নেতা, ডক্টর ইউনূসের কি গ্রহণযোগ্যতা, তার এক আবেদনে ট্রাম্প একেবারে 20% নামিয়ে ফেলেছে। বিষয়টি তো তা না। 70টা দেশের উপরে শুল্ক আরোপ করা হয়েছিল, এরকম সবার ক্ষেত্রেই এরকম শুল্ক নামিয়ে নিয়ে আসা হয়েছে। মাত্র 1% নামানোর জন্য 19% করার জন্য কি কি করা হলো? এবং পরবর্তীতে ডক্টর খলিলুর রহমান, আচ্ছা এগুলো নিয়ে তো অনেক কথা হয়েছে, তাই না? এগুলো তো সেই পুরনো কথা চলে আসবে, যে সেই ডক্টর খলিলের মাধ্যমেই এই চুক্তিটি হয়েছিল। তিনি আবার এই সরকারে কন্টিনিউ করছেন। ধন্যবাদ জনাব দুদু। বিএনপি এই ইউএস এর সঙ্গে যে চুক্তি, সেখানে সরে আসছে না, মানে সরে না আসার পেছনে কি কি কারণ থাকতে পারে? বিএনপি তো জনগণের দল, জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত। আমি যদি আওয়ামী লীগের মতো দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করি, তো এটা পতিত রাজনীতি, প্রত্যাখ্যাত রাজনীতি। বাংলাদেশের 54 বছরে এরকম লজ্জাজনক, হতাশাজনক, ভয়ঙ্কর বিদায় এর আগে কোনো মানুষ দেখে নাই। তো এই লজ্জাজনক পরিস্থিতি থেকে উত্তরণ করছে মানুষের গণতন্ত্রে ফিরে আসা। আপনি যে কোনো চুক্তি, একটু আগে বললাম না যে হামের ব্যাপারটা উত্তরাধিকার সূত্রে, ঠিক তেমনি এই চুক্তিটাও 3 দিন আগে করছে ডক্টর ইউনূস সাহেব। এটা উত্তরাধিকার সূত্রে বিএনপির কাছে আসছে। বিএনপি এখন 3 মাসের সরকার, 18 বছরের লড়াই। এই যে আপনি আলোচনার একটা জায়গায় চলে আসলো যে আমেরিকা রিজম চেঞ্জ করছে, তাই না? কিন্তু জনগণ এটা যে পরিবর্তন করছে, 18-20 বছর লড়াই করছে, রক্ত দিছে, গুম হয়েছে, এটা বলতে অনেকের লজ্জা লাগে। অনেকে এটাকে বাইপাস করার জন্য আমেরিকা পরিবর্তন করছে, মানে হাসিনার কোনো দোষ নাই। না, এই যে জনগণের যে প্রত্যাশা, আন্দোলন, রক্তক্ষরণ, রাজপথে লড়াই, এটা তো সবাই জানে, কিন্তু এর মাঝে আলোচনা যখন আসে যে আমেরিকা পরিবর্তন করছে, কেন এই বক্তব্য কেন আসছে? মানে আমার কথা হচ্ছে যে এই বক্তব্য তারা কেন দিচ্ছে? এটা হচ্ছে আড়াল করতে চাচ্ছে জনগণের শক্তিকে। পতিত সরকারের ভয়ঙ্কর ব্যভিচার, লুটপাট, খুন, জখম, এটাকে আড়াল করছে না। কিন্তু ফরহাদ মাজার উনি কিন্তু আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছে, আমরা দেখেছি। উনি আওয়ামী লীগ সরকারকে প্রত্যেকটা বিষয়ে তিনি সমালোচনা করেছেন। তো উনি এখন এই ধরনের বক্তব্য আসলের পেছনে কি ধরনের? ফরহাদ মাজার সাহেবের এখানে আইনে একটু জিজ্ঞাসা করতে পারলে আরো ভালো হতো। কোনোদিন আমি তাকে কোনো মিছিলে দেখি নাই, কোনোদিন কখনো জেলে গেছেন, 10টা মামলা হয়েছে, এটা আমার জানা নাই। আওয়ামী লীগের সঙ্গে গুম হয়েছিলেন তার দাবি অনুযায়ী। দাবি হতে পারে। তো আমরা প্রায়শই জেলে যেতাম, 4.5 বছর জেলে খেটেছে, একাধিক মামলা। আমি না, অসংখ্য লোক জেলে গেছে, গুম হয়েছে, হয়তো মৃত্যু সাধ বনেছে। আমি তারটা ছোট করে দেখছি না এবং তার মন্তব্যকে আমি উড়িয়ে দিচ্ছি না। তিনি তার মতো করে দেখেছেন, যে কারণে তিনি এটা বলছেন। আর আমার বলার বিষয়টি হচ্ছে যে একটি সরকারকে আপনি ন্যূনতম সময় দেওয়ার আগেই আমি তাকে আসামির কাঠগড়ায় যদি দাঁড় করাই দিই, এটা যুক্তিযুক্ত হবে কিনা, এটা আমার কাছে। আমি বিএনপি করি বা বিএনপির পক্ষে লড়াই করছি, সমর্থন করি, এই দৃষ্টিভঙ্গি আমি বলছি না। এই যেমন ডক্টর ইউনূস সাহেব যে সময়টা উনি ছিলেন 18 মাস,
তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেব মানে গণঅভ্যুত্থান এটাই 24টাই কিন্তু প্রথম না, প্রথমটা আছে 69-এর গণঅভ্যুত্থান, তারপরে 90-এর আমরা যখন ছাত্র নেতৃত্বে ছিল, দ্বিতীয়, এটা হলো তৃতীয়। একটা জিনিস যেটা আমি তুলনা করি যে আমাদের ওই সময়টায় রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনগুলো জাস্টিস শাহাবুদ্দিন কিন্তু অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ, আর আমরা অভ্যুত্থানটা করেছিলাম হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে। সেই ভদ্রলোক 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে গেছিলেন। আমরা শুনি নাই তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের 600-700 কোটি টাকা ঋণ কি লাভ মানে কি কর্মকূপ, এটা শুনি নাই জাস্টিস সাহেব। এবং তিনি শর্ত দিয়ে আসছিলেন আমি সরকার প্রধান হতে পারি এবং আমি আবার ফিরে যাব আমার তার চেয়ারে, প্রধান বিচারপতির চেয়ারে, এবং গিয়েছিল। সব দল এটা মেনেও নিয়েছিল। ডক্টর ইউনূসকে আমি সমালোচনা করছি না, তিনি তার সময়ে 18 মাসে সবাই চাইছে যে এটা 3 মাসের মধ্যে, কারণ আমাদের বাংলাদেশে, ভারতে বা পাকিস্তান বা অন্য দেশে না, আমাদের দেশে ডিসকাশন ছিল 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে ইলেকশন গণঅভ্যুত্থান করা হয়। উনি এটাকে 18 মাস প্রলম্বিত করছিলেন। এমনি শেষের দিকে এসে জাপানে দাঁড়িয়ে বলছিলেন যে মানুষ তো আমাকে 50 বছর রাখতে চায়, খেয়াল আছে কিনা জানি না। এটা অনেক সমালোচনা হওয়ার পরে তিনি এটা 10 বছর, পরে 5 বছর থাকতে চাইছিলেন। মানে তার এখানে থেকে তিনি কাজ করতে চাইছেন, তা হয়তো কাজ করতে যেতেই পারে, কিন্তু 18 মাসে যে পরিস্থিতিগুলো মুখোমুখি, অর্থাৎ 18 মাসের মধ্যে যদি কেউ দাবি করে তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিছেন, সরকার প্রধান তার কোম্পানি গ্রামীণ নামযুক্ত প্রতিষ্ঠানের ম্যান পাওয়ারের লাইসেন্স নিছে, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছে, বিশ্ববিদ্যালয় নিছেন। তো এইগুলো সরকার প্রধান থাকা অবস্থায় তার প্রতিষ্ঠানগত দিক থেকে কতটা যুক্তিসঙ্গত, আমি সমালোচনা যাচ্ছি না। তো সেই বিষয়গুলো দেখার জন্য আমরা নির্বাচন যাতে মানুষ ভোট দিতে পারে, 18 বছরে যে 3টা নির্বাচন হয়েছিল, আপনারা চেয়েছেন ভোট দিতে পারে, তখন কিন্তু আমরা দেখেছি যে ওই সরকারের সংশ্লিষ্ট অনেকেই বলার চেষ্টা করেছে সংস্কারটা তারা ফোকাস করেছে। আমরা কিন্তু দেখেছি যে প্রফেসর আলী রিয়াজ তিনি বলেছেন যে সংস্কার না হলে পুরনো সংকটেই ফিরতে পারে দেশ। এখন আসলে এই যে ফরহাদ মোহাজ্জের সাহেব তার যে বক্তব্য, আলী রিয়াজ সাহেবের যে বক্তব্য, মানে এই বক্তব্যগুলোর গ্রাউন্ডগুলো কি আসলে, তারা কি ধরনের বার্তা দিতে চায়? তারা একটা পণ্ডিত মানুষ, তারা একটা বুদ্ধিজীবী মানুষ, তারা একটা বড় গোছের মানুষ, এগুলো প্রমাণ করার জন্য তো কিছু কথা বলতে হবে। এই দেশে এই যে রাস্তা, আপনার এই রাস্তায় ঢুকতে গিয়েও যে পানিটা আমরা ভেঙে আসলাম, এখন এই যে রিক্সা দিয়ে প্রথম, এই দেশের প্রতিনিয়ত আমি এইটা দাবি করে বলতে পারি যারা বসবাস করে, এর জলবায়ু থেকে শুরু করে সব কিছু ফেস করে সেই দেশে থাকে। মাঝে মাঝে আমেরিকার ক্যালিফোর্নিয়া অমুক দেশ থেকে এসে একটা পেপার পড়ে চলে যাওয়া, এটা খুব সহজ ব্যাপার। তাদের একবার ভাবতে হবে, ওই জন্যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করা যেতে পারে। সব শিক্ষক পলিটিশিয়ান নাই। পলিটিক্যাল সায়েন্স আমাদের খুব ঐতিহ্যবাহী একটা ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট। এখানে অনেক, আমার নিজেরও যারা শিক্ষক ছিলেন তারা অনেক পণ্ডিত তুল্য, এবং সারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা শিক্ষকতা করে। তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ না, শিক্ষক। এবং রাজনীতির তারা মানে অনেকের গুলাই খাওয়াতে পারে। তো যারা এটা করতে চান, অর্থাৎ রাজনীতিতে আসতে চান, আমি ওয়েলকাম করব। ডক্টর আলী রিয়াজ একসময় ছাত্র রাজনীতি করছে, আমাদের সমসাময়িক। তো মানে এটা বললে হয়তো সে তো এখন যেহেতু দেশে নাই, সে থাকলে আরো ভালো হতো। সুবিধাও নেব, আরামও নেব, নাম যশও নেব, আর জেলের থেকে বাইরে থাকবো, এই পাণ্ডিত্য বাংলাদেশ গ্রহণ করতে পারবে না। আর কেউ কেউ জামাত, এনসিপির দাবি এবং আলী রিয়াজের বার্তা এই যোগসূত্র খুঁজছেন। মঞ্জুর আলম পান্না, আপনি কি বলবেন? যোগসূত্র খোঁজার তো কিছু নাই, যোগসূত্র তো আছেই। কি যোগসূত্র সেটা আসলে? সব তো ডিপ স্টেটের খেলা, এবং আমার ধারণা ডিপ স্টেটের ক্রস ফায়ারে পড়েছে বিএনপি। অনেকে তো বলছেন যে ক্ষমতা আসার জন্য বিএনপি আগে থেকে এই চুক্তিতে সম্মতি দিয়ে রেখেছিল, স্পষ্ট। দুদু ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলছি, তিনি বলেছেন যে 2.5 মাসের মধ্যে একটি সরকারকে কিভাবে কাঠগড়ায় দাঁড় করানো যায় বা উচিত কিনা, অবশ্যই আমি তার সঙ্গে একমত। আমি নিজে অসংখ্য বলেছি, অন্তত
এই 15-20 দিন আগ পর্যন্ত, অর্থাৎ 2 মাস ধরে বলে এসেছি যে বিএনপি যেহেতু একটা নবনির্বাচিত সরকার, 3 মাসের মধ্যে আসলে তার কোনো সমালোচনা আমরা করব না, আমরা একটু ওয়াচ করব। আমি নিজে বলেছি অসংখ্য জায়গায়, কিন্তু অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে আমরা সমালোচনা না করে পারছি না। আমি নিজে অসংখ্যবার বলেছি যে যে চুক্তিটি করে গেলেন ডক্টর ইউনূস, বিএনপির ডানা ছেড়ে ফেলা হলো। ওই সময় থেকে বলে এসেছি, নির্বাচনের আগ থেকে বলে এসেছি, যেই কাজটা করে গেল বিএনপি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, স্বাধীনভাবে সরকার পরিচালনা করতে পারবে না। এটি ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর এই চুক্তি। সিপিডির মতন গবেষণা প্রতিষ্ঠান তারা বলছে যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকতে পারে, যদি একটা অভিযোগ আনা হয় সামনে, সেটি এই চুক্তি নিয়েই অভিযোগ করা যাবে। এই চুক্তির কারণেই শুধুমাত্র ডক্টর ইউনূসের সমালোচনা করা যায়, আর কোনো কিছু দরকার নাই। সেখানে সেই চুক্তিকে বিএনপি বেশ মানে ওটি শব্দটা কি সাড়ম্বরপূর্ণভাবে বাস্তবায়নের আয়োজন করে চলেছে। না, সেখানে দুদু ভাই বললেন যে এটা উত্তরাধিকার সূত্র। না, আচ্ছা, উত্তরাধিকার সূত্র পাওয়া গেল, সমস্যা নেই, কিন্তু সেটি আপনি জনগণের স্বার্থে বাতিল করতে পারবেন না। আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তিনি নিজে চুক্তি করেছিলেন, নিজে তো সেই চুক্তি থেকে সরে এলেন। বিএনপির জন্য তো এটি সহজ, এটি করে যে এটা আগে গভর্নমেন্ট করে গেছে, এটা আমাদের দায় নেই, অতএব আমরা এই চুক্তি বজায় রাখতে চাই না। অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির সাহেব তিনি কিভাবে বলেন যে এই চুক্তির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত? অসম্ভব, মানে রহস্যপূর্ণ কথাবার্তা। এবং বিএনপি যেহেতু রহস্যজনক অবস্থানে রয়েছে, আমাদের ধারণা ছিল বিএনপি কথা তুলবে, নিজে থেকেই তুলবে, সেটা তুলছে না, একবারও ডক্টর ইউনূস সম্বন্ধে বলছে না। এবং এই কথাগুলো যাতে বলা যায়, এই কারণেই ডক্টর ইউনূসকে দিয়ে চুক্তিটি কি আগে করানো হয়েছিল সেই প্রশ্ন উঠছে, যাতে এই কথাগুলি যা বলা হচ্ছে এখন, যে আমরা তো জানতাম না, আগে সরকার করে গেছে, সেই জায়গা থেকে তো অনেকে বলছেন যে বিএনপি ইচ্ছাকেই তো ভাবে ডক্টর ইউনূসকে দিয়ে এই চুক্তিটি করিয়ে নিয়েছে। ডক্টর ইউনূসও চাচ্ছিল ডিপ স্টেটের এজেন্ট হিসেবে বা মার্কিন এজেন্ট হিসেবে এই চুক্তি করতে, বিএনপিও সায় ছিল, হ্যাঁ ঠিক আছে, এবং বিএনপি চুক্তিবদ্ধ অবস্থায় তারা সায় দিয়েছে, হ্যাঁ ঠিক আছে আমরা এই চুক্তি করব, ডক্টর ইউনূসকে দিয়ে করানো হোক, যাতে আমাদের গায়ে না পড়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু একটা নির্বাচিত সরকার এলে একটা নির্বাচিত পার্লামেন্ট হবে, এত বড় একটা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সেই নির্বাচিত পার্লামেন্টে আলোচনা হবে, যাতে ওটি না করা লাগে, আগে ভাগে করিয়ে ফেলা হলো। অতএব অনেক দিক থেকে সমীকরণ এটাই বলছে। জামাত তো এটা নিয়ে কোনো কথা বলছে না। জামাত কেন বলবে? কি আশ্চর্য ব্যাপার, সে বিরোধী দল। না 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 বাচ্চা, আপনি তো জাস্ট অ্যাঙ্করিং এর চেয়ারে আছেন, প্রশ্ন করতে হয় তাই করছেন। আমার ধরনের উত্তর আপনার কাছেও আছে। বিষয়টা বিরোধী দল যখন বিরোধী দল আছে সেখানে শুনুন, তার তো জানা অবশ্যই দরকার আছে। এখানে জানবে কেন? সে তো জানবে না কেন সেটা। এবং এখন তো এই যে সার্জিস আলম কতটা অর্বাচীনের মতো কথা বললো যে তাদের কাছে জুলাই সনদ বা সংস্কার বড় ইস্যু, 450 শিশু হামে মারা যাওয়ার চেয়ে, সেই জায়গা থেকে তখন তারা তো ডিপ স্টেটের হয়ে খেলছে, তারা তো মার্কিন এজেন্ট হয়ে আসছে। এবং ডিপ স্টেটের সবচেয়ে বড় এজেন্ট বা মার্কিন এজেন্ট ডক্টর ইউনূস, তারা হাতা গোতা শাখা প্রশাখা কারা? 1 নম্বরে জামাত, 2 নম্বরে এনসিপি, তাই তো? এনসিপি এবং জামাত কেন ইসের বিরোধিতা করবে, ডক্টর ইউনূসের বিরোধিতা করবে? আজকে সংসদে এটি নিয়ে ফাটিয়ে দেওয়ার কথা ছিল না? বিরোধী দলের যদি সত্যি সত্যি দায়িত্বশীল ভূমিকা থাকতো বিরোধী দলগুলো, তা তো করেনি, করবে না। বিরোধী দল যখন সংসদে যায় তখন সাধারণ মানুষের পক্ষে কথা বলার কথাই তাদের, কারণ সরকারের যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে যৌক্তিক যে বিরোধিতা সেটা কিন্তু বিরোধী দলে করা উচিত, এটাই তো আমরা দেখে আসছি। আর এই বিষয়ে দর্শক আমরা জানবো যাচ্ছি ছোট্ট একটি বিরোধিতা, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ধন্যবাদ আমার সারার জন্য, দেখছেন বাংলাটক, আপনাদের সঙ্গে আছে আমি এম বাদশা। আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের বৈশ্বিক রাজনীতির সঙ্গে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থান কতটা সুনিশ্চিত রাখা যায়। প্রশ্ন ছিল যে বাংলাদেশের বিভিন্ন সরকার তারা কি আসলে মার্কিন সরকারের যে বিভিন্ন মানে কি বলে প্রচ্ছন্ন চাপ থাকে সেই চাপের কাছে নতি স্বীকার করে কি করে না, আমরা সেখানে আলোচনা ছিলাম। আমরা শুনতে চাই শামসুজ্জামান দুদু আপনার কাছে, আসলে বাংলাদেশের সরকার এই 54-55 বছরের যে দেশটি, আমাদের বিভিন্ন সরকার এখানে এসেছে, দায়িত্ব পালন করেছে, আমরা মার্কিনীদের যে বিভিন্ন প্রচ্ছন্ন একটি চাপ থাকে বাংলাদেশে ভূ রাজনীতি নিয়ে থাকে, সেখানে বাংলাদেশ সব সরকারে কি মার্কিন সরকারের চাপের কাছে নতি স্বীকার করে? সব ক্ষেত্রে করে এটা আমি বলবো না, তবে মার্কিন বা যুক্তরাষ্ট্র বা আমেরিকা নানান কারণেই অনুন্নত দেশগুলোর
তাদের ডেভেলপমেন্ট, তাদের বিভিন্ন, এমনকি একটা ছাত্র যে ছাত্রটা ইন্টারমিডিয়েট পাস করছে, সেও উচ্চশিক্ষার জন্য তার যদি চয়েস দেওয়া যায় 1 নম্বর চয়েস আমেরিকার দিকেই যাবে। কিছু বাম, কিছু সমাজতান্ত্রিক, এরা মোটামুটি হয়তো অন্য কোনো দেশ, যেমন একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল যেটা এখন রাশিয়া, সেই সময় রাজনৈতিকগত কারণেই যারা সোভিয়েতপন্থী ছিল তারা রাশিয়াকে চয়েস করত। রাশিয়াকে চয়েস করত। এখন যে ঘটনাগুলো সামনের দিকে আসছে এখনো বাংলাদেশে, যেমন যে কোনো কারণে হোক ভারত এখন 1 নম্বর দেশ হচ্ছে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে। মানে মোদী সরকারও ওইভাবে মানে আমেরিকার যে বিরোধিতা সেটাও না। এমনকি রাশিয়া, যে রাশিয়া আগের সোভিয়েত ইউনিয়নের অংশ বা প্রধান দেশ ছিল, তারাও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় রাখছে। আমেরিকা বজায় রাখছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দ্বিমত বা ইয়ে থাকলে এটা কি কৌশলগত কারণ? কৌশলগত কারণে থাকতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কি হবে? যেমন আমি বাংলাদেশের গত সরকারের প্রধান শেখ হাসিনার, তিনি নানান বিষয় নিয়ে কখনো কখনো কিছু কিছু রাজনৈতিক মন্তব্য করেন। তিনি ইদানিং আমি কাগজে জানি না বা অন্য সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া আমেরিকার বিরোধিতা করছেন, মানে এখন এরকম আমার কাছে কিন্তু কোনো মানে চোখে পড়ে না। কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বা তার পতনের পরে তিনি কখনোই আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলেননি, কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় যে বলেছেন সেগুলো মাঝে মধ্যে বলার চেষ্টা করেছেন, সেটা কেন? পান্না ভাই যেটা বলেন যে তিনি অনেকগুলো বলেছেন, মুখে একটা কথা আর নীতির বিরোধিতা করা একেবারে কমপ্লিটলি এটা রাজনৈতিক কৌশল বলে না, মানে ধোঁয়াটেপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করার কথা বলে। ভারত এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, বিশেষ করে আওয়ামী লীগের থেকেও শেখ হাসিনা অতীত সরকারের প্রধানমন্ত্রী, তিনি এমন অনেক শব্দ উচ্চারণ করছেন যে ভারত এমন কিছু তাকে দিছে তিনি যে আজন্ম ভুলতে পারবেন না। এবং শেষ পরিণতি, শেষ অবস্থাতেও তিনি ভারতেই আশ্রয় নিছে এবং এখনো পর্যন্ত ভারতেও আছে। তিনি যে দেশটা আছে সেটা কি আমেরিকার বিপক্ষের কোনো দেশ? আপনি যেটা বলছেন যে মাঝে মধ্যে, সেটা যদি আমি এইভাবে ব্যাখ্যা করি যে তার প্রয়োজনের কারণে একটুখানি চাপের সৃষ্টি করার জন্য তার একটা রাজনৈতিক কৌশল হতে পারে, নাকি জনগণের কাছে একটা ভিন্ন মেসেজ দিয়ে জনপ্রিয়তা তৈরির জন্য? হতে পারে। রাজনৈতিক কৌশল বা একটা সরকার প্রধানের চেয়ারে বসে যখন বক্তব্য দিবেন তখন তার নানান দিক থাকতে পারে। কিন্তু আলটিমেট অনেকে বলে যে যারা, আমার এই জায়গাটায় মনে হয়েছে কৌশলগতভাবে যে আমেরিকা আমাদের রিজম চেঞ্জ করে দিচ্ছে, বুঝছেন? সেই ক্ষমতাই যদি রাখতো তাহলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। 71-এ আমেরিকা এবং চীন এই মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি না, কোনো শক্তি না। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করছে তারা তাদের মতো করে করে জয়লাভও করছে। তাহলে আমি কি বলবো যে আমেরিকা এবং চীনের বিরুদ্ধে জয়লাভ করছে? মুক্তিযুদ্ধের যে লড়াই এবং বিজয় লাভ, সেটা এখন আমেরিকা আমাদের বিরোধিতা করছে না পক্ষে গেছে, কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতা থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পক্ষে থাকতে পারে। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ কোন দিকে যে কীভাবে যাবে, এই যে আমি ছাত্রদের কথাই বললাম এই রিজম চেঞ্জের ব্যাপারে, আমি আমেরিকাকে যে সব চেঞ্জ করে দিছে, তাহলে এতগুলো ছাত্র মারা গেল, 18 বছর যে লড়াই হলো, এগুলো কোনো মূল্য নাই। আর তাই যদি হবে এত ক্ষমতায় তারা যদি রাখে, তাহলে 71-এ তো আমাদের পাকিস্তানেই থাকতাম। তারা তো পাকিস্তানের অংশ থাকার জন্যে রাজাকারদের কারা হেল্প করছে, কাদের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই সময় যে রক্তাক্ত ঘটনাগুলো কাদের দ্বারা হয়েছে। যদি এই দ্বারা এখন এই কথাগুলো অনেকে পছন্দ করতে পারবে না, কিন্তু কোন কোন দেশে আমি দেখাই যায়, যেমন 30 বছর লড়াই, এই যে ভিয়েতনামে আলটিমেট কি, তারা তো স্বাধীনতা পাইছে। আফগানিস্তান ঘটনাটা কি, আফগানিস্তানও তো তারা মুক্ত হয়েছে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে জনগণ যে পক্ষ নেয়, জনগণ যে অবস্থাটা নেয়, সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব। ধন্যবাদ জনাব দুদু। মনিরুল আলম পান্না, আপনি কি বলবেন আসলে যে এখানে যে বিষয়টি দুদু ভাই বললেন, আপনি কীভাবে বিশ্লেষণ করবেন বিষয়টি?
দুদু ভাই তো জ্ঞান সমৃদ্ধ মানুষ, তার কথার প্রেক্ষিতে কথা বলাটা অনেক অনেক ক্ষেত্রেই বেমানান হয়ে উঠতে পারে। দেখুন দুদু ভাই যেটি বললেন, আচ্ছা দুদু ভাই তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, তাকে কিছু সীমাবদ্ধতার মধ্যেই কথা বলতে হবে, এটাই বাস্তবতা। দুদু ভাইও জানেন যে এর মধ্যে আমেরিকার প্লট নির্মাণ করা ছিল কিনা। দুদু ভাই যে এক্সাম্পলটি দিচ্ছেন যে ৭১-এ আমেরিকা চেয়েছিল বাংলাদেশ স্বাধীন না হোক, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, সবই সত্য কথা, ঐতিহাসিক সত্য কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে এটি যে আমেরিকা যে সবসময় যে প্ল্যান করবে সেটি যে সবসময় সফল হবে এমন তো নয়। আমেরিকা সেই প্ল্যান থেকে সহজে দূরে সরে না, সফল না হওয়া পর্যন্ত। আবার ব্যর্থ যা হয় না তা তো নয়। দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলোতে রিজন চেঞ্জ করেছে না 60-এর দশকে, 70-এর দশকে আমেরিকা। আবার সব জায়গায় যে সফল হয়েছে তা তো না। কিউবাতে তো সফল হয়নি, চিলিতে সফল হয়েছে, আর্জেন্টিনা সফল হয়েছে, সফল হয়নি, ভিয়েতনামে সফল হয়নি, কিউবাতে সফল হয়নি, কিউবা, কিন্তু আফগানিস্তান। হ্যাঁ, ঠিক একইভাবে ৭১-এ সফল হয়নি, এবার সফল হয়েছে। খুবই বাস্তবতা। ডিপ স্টেটের একটা অংশ সফল হয়েছে, আরেকটা অংশ সফল হয়নি। ডিপ স্টেট ডক্টর ইউনূসকে ক্ষমতা নিয়ে এসেছে, জামাত ইসলামকে খুব বেশি শক্তিশালী করেছে, বাকি অংশ সফল হয়নি। বাকি অংশ যদি বলেন যে কোনটি, জামাতকে ক্ষমতা নিয়ে আসা তাদের প্ল্যানিং ছিল, এটা তো ওপেন সিক্রেট, এবং সেই খেলা এখনো আছে। অতএব দুদু ভাই যেটি বলেছেন সেটি যেমন সত্য, আবার সবসময় যে সেই সত্যটাই অবধারিত হবে তা নয়। এখন বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে কোনো সরকারের কি সাহস আছে যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলে দেখার বা তার মতের বাইরে সাহস না, শুধুমাত্র বাস্তবতা আছে কিনা বাংলাদেশের? এটা আছে, আছে, আছে। দুদু ভাই যেমন বললেন, দুদু ভাই যেমন কৌশলগত ঘোষণা না, না সরাসরি দুদু ভাই যেমন বললেন যে এটি সব সময়ের জন্য প্রযোজ্য নয় এই কথাটি। সাম্প্রতিক বাস্তবতা এখানে সাম্প্রতিক যেমন আমি বিষয় একটু বলি, এক্সাম্পল দিই। জি আপনি বলুন। জি, সাম্প্রতিক বাস্তব আমরা যদি ওখান থেকে একটু ফিরে আসি, আমরা যদি দেখি আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকে যদি আমরা একটু তাকাই, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের সবচেয়ে নেইবার স্টেট হচ্ছে ভারতের। সেখানে যে বিজেপি সরকার গঠন করলো, সরকার গঠনের পরে সেখানে আমরা একটি বিষয় কিন্তু খুব দেখেছি যে সীমান্তে কাঁটাতারের, কারণ সেখানের যিনি সরকার প্রধান হলেন, দায়িত্ব নিলেন, তিনি কিন্তু দায়িত্ব নিয়েই সেখানে কিন্তু বলেছেন যে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বিএসএফকে জমি দিতে হবে কাঁটাতারের বেড়া নির্মাণ করার জন্য। তো এখানে এই যে বিভাজনের দেয়াল, এটা কি নতুন করে সীমান্ত বিরোধ কমাবে নাকি আসলে নতুন কোনো উত্তেজনার জন্ম দেবে? আমরা এই বিষয়টা একটু আলোচনা করতে চাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সমস্যা কি আপনার? কাঁটাতারের বেড়া নয়, একেবারে ইটের দেয়াল দিয়ে দিক, সমস্যা কি? সমস্যাটা কি? আমেরিকা দেয়নি কানাডা সীমান্তে বা অন্যান্য সীমান্তে। এখন বিষয় হচ্ছে যে অভিযোগ তো আমাদের দিকে, যে আমাদের লোকজন অনুপ্রবেশ করে। হ্যাঁ, ভারত যেগুলো করছে নিশ্চয়ই সেটি সমর্থন করছে না। বারবার প্রতিশ্রুতি দিচ্ছে যে লিথাল ওপেন ব্যবহার করা হবে না, তারপরে আমরা দেখছি একের পর এক সীমান্ত হত্যা। আমরা সেটা নিয়ে গলা চড়াতে পারি, কাঁটাতারে বেড়া দিবে নাকি। হ্যাঁ, যদিও সেগুলো অমানবিক, এই গ্লোবালাইজেশনের যুগে এগুলো বেমানান, কিন্তু ভাই দিচ্ছে, তার নিরাপত্তার স্বার্থে সে দিচ্ছে। যেমন দুদু ভাই বললেন যে শেখ হাসিনা নিজে বলেছেন যে আমি কি দিয়েছি ভারতকে, ভারত তার সারা জীবন মনে রাখবে। ভারত তো এত বড় একটি রাষ্ট্র, যার সঙ্গে তো অনেকগুলো দেশের সীমান্ত রয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়াটা, একদিকে চীন সীমান্ত, আরেকদিকে মিয়ানমার সীমান্ত, আরেকদিকে বাংলাদেশ সীমান্ত, পাকিস্তান। এখন সেখানে অন্য কোনো দেশ থেকে এইভাবে অনুপ্রবেশ করছে এমনটা কি সচরাচর শোনা যায়? হয়তো করতে পারে, মিয়ানমারে বা রোহিঙ্গারা কিছু কিছু গেছে, কিন্তু এরকম ম্যাসিভ আকারে শোনা যায় বাংলাদেশের ক্ষেত্রে? সেখানে কি বর্ডার ক্লিয়ারিং এর কোনো মেসেজ আছে? নেই। কেন এটি হচ্ছে? আমাদের নতজন পররাষ্ট্র নীতি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি দুদু ভাই ওই কথা বলছিলাম, এখানেও সীমান্ত বিষয় জড়িত। যে শেখ হাসিনা বলেছেন আমি ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। আচ্ছা বলুন তো, আমি বারবার ভারতের বিভিন্ন দায়িত্বশীল মানুষের কাছে জিজ্ঞাসা করেছি, সাংবাদিক থেকে শুরু করে আরো অনেক আছে, যে বাংলাদেশের কাছে তাদের চাওয়া কি? আমাদের যেমন অনেক চাওয়া, আমাদের যৌক্তিক চাওয়া, আমাদের পানি বন্টন, আমাদের অভিন্ন যে এই যে বাংলাদেশের কি চাওয়া, এই বিষয়ে আমরা জানবো। দর্শক, যাচ্ছি আমরা ছোট ছোট বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে শুনবো আসলে বাংলাদেশের চাওয়া কি ছিল সেখানে। দর্শক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখছেন বাংলা ডাক, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশা। আমরা শুনছিলাম মনিরুল আলম পান্না ভাইয়ের কাছ থেকে যে আসলে বাংলাদেশের কি কি চাওয়া ছিল, যদি একটু ছোট করে বটম লাইন। যুক্তরাষ্ট্রের চাওয়া তো অনেক কিছু ছিল, সেন্ট মার্টিন ছিল, বঙ্গোপসাগর ঘাঁটি ঘাঁটি করবে, তাদের অন্যান্য অনেক চাওয়া ছিল। আপনি বলছেন যে কোনো সরকারের
কোন সরকারের মানে সেই সাধ্যটা আছে কিনা না, যুক্তরাষ্ট্রের আমরা আমরা বাইরে? সীমান্ত ইস্যুতে আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে নিই। দুদু ভাই বলে, আমি আপনার সময়ের মধ্যে সব শেষ করব। দুদু ভাই বলছিলেন যে সব সময়ের জন্য প্রযোজ্য নয়, আমি এটা বিশ্বাস করি। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার অসংখ্য অভিযোগ থাকতে পারে, অসংখ্য অভিযোগ, কিন্তু এই জায়গাটাতে আপনাকে স্বীকার করতে হবে। যেমন যেই তিনি যে সাম্প্রতিক সময় আলোচনা হচ্ছে 14টি বোয়িং কেনা নিয়ে, পিটার হাস কিন্তু বোয়িং কেনা নিয়ে যথেষ্ট দেন দেওয়া করেছিল। আওয়ামী লীগ সরকার কিন্তু সেদিকে যায়নি। এয়ারবাস কিনতে চেয়েছিল, ফ্রান্স এয়ারবাস। যুক্তরাষ্ট্র সামরিক জোট সহ বিভিন্ন জোটে বাংলাদেশকে একীভূত করার জন্য নানান ধরনের চাপ দিচ্ছিল, শেখ হাসিনা সরকার কিন্তু সেটি করেনি। এরকম আরও অনেক ইস্যু আছে। আপনি সীমান্তের কথা বলছিলেন, যিনি দুদু ভাই উল্লেখ করলেন। আমি জিজ্ঞেস করছিলাম ভারতের বিভিন্ন দায়িত্বশীল মানুষের সাথে আমার যেই নানান ধরনের কথাবার্তা হয় বা আমার সাংবাদিকতার জায়গা থেকে, যে আসলে ভারতের চাওয়াটি কি। তাদের একটাই চাওয়া, সীমান্ত সুরক্ষা। এবং আপনি লিখে রাখেন, যদি জামাতের কাছ থেকে সে ধরনের অ্যাসুরেন্স পায়, জামাতের সাথেও ভারত সুসম্পর্ক স্থাপন করবে। সেই জায়গাটি নিশ্চিত করেছিলেন শেখ হাসিনা। 10টা কষ্ট বলেন, কিংবা অন্যান্য জঙ্গি হামলা বলেন, বা ওদের যে উলফা নেতাদের আটক করা, বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম বাংলাদেশের মধ্যে থেকে ভারতে ঘটানোর জন্য তারা চেষ্টা করছেন, তাদেরকে আটক করেছে। সেই জায়গাটিতেই শেখ হাসিনা অ্যাড্রেস করেছিলেন, এবং সেই কারণেই শেখ হাসিনাকে ভারত সবচেয়ে বেশি ফেভার করার চেষ্টা করেছে। এটাই বাস্তবতা। এবং আমি আর একটা কথা বলে আমি শেষ করছি। দেখুন, তোমার মতো বলছিলাম না, দুধবাজিরা বললেন যে 2.5 মাসের মধ্যে কোনো সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আমি বলছিলাম যে 2.5 মাসটা, 3 মাস সময় আমাদের চেয়েছিলাম, কিন্তু পারছিলাম না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনটা অবশ্যই আপনাদের আলোচনা আনার কথা ছিল। এবং এটি যে বিএনপি সরকারের জন্য কত বড় অপূরণীয় ক্ষতি হলো। 84টি আইনজীবী সমিতির মধ্যে, এর মধ্যে 41টি আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিকে আওয়ামী লীগ মনোভাবাপন্ন আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়েছিল 15টিতে। 15টির মধ্যে 9টিতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সর্বশেষ যখন দেখা গেল যে আওয়ামী লীগ একের পর এক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, মানে আওয়ামী লীগ মনোভাবাপন্ন আইনজীবীরা, এটি সুপ্রিম কোর্টের ইতিহাস কখনোই ঘটেনি। দেখুন, আওয়ামী লীগের সময় বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, নির্বাচনে দাঁড়াতে গেলে তাদেরকে যেভাবে ফেলে দেওয়া হয়েছে ভোট কারচুপি করে, সেই জিনিসটা কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অন্তত ঘটেনি। আইনজীবী সমিতি নির্বাচনগুলো যেখানে হয়েছে সেই সব ক্ষেত্রে ঘটেনি। কিন্তু এইবার 70 বছরের ইতিহাস রেকর্ড করা হয়েছে। আওয়ামী লীগকে যে কারণে বিদায় নিতে হচ্ছে করুণ পরিণতির জন্য, আমার আশঙ্কা বিএনপির জন্য সেই করুণ পরিণতি অপেক্ষা করছে কিনা, সেই আশঙ্কাটা হচ্ছে। ধন্যবাদ মনিরুল পান্না। জনাব শামসুজ্জামান দুদু, এখানে যে শঙ্কার কথা বলা হচ্ছে, আমি একটু প্রথমে জানতে চাবো যে বাংলাদেশ ভারতের যে সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত, সেখানে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ, এই যে সীমান্তের যে কাঁটাতারের বেড়া নিশ্চিত করা, বেড়া দেওয়া তাদের রাইটস আছে, অধিকার আছে, কিন্তু দুটো দেশের যে সম্পর্কের জায়গা, সেখানের এই কাঁটাতারের বেড়াটা বিভাজনের দেয়াল হবে কিনা? না, এটা নতুন কোনো সাবজেক্ট না তো। কাঁটাতারের বেড়া, এই সরকার এসে কাঁটাতারের বেড়া দিচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গলের এই যে নির্বাচনের পরে, এটাও না। এবং এই সরকার 2 টার্মস, মানে মোদী সরকার, ওই দলই তো এরা আসছে। বিজেপি এতদিন ছিল না, কিন্তু মমতা সরকার তো সেটা করেনি এর আগে। না, মমতার কোনো রাইটও নেই, ক্ষমতাও নাই এই কাঁটাতার দেওয়া। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা করবে। মমতা এই যে করছে, আর মমতার সময় কাঁটাতার ছিল, তার আগে কাঁটাতার আসছে। এটা যে এখন আসছে বা এই যে নির্বাচনের পরে ওটা বলছে, এইভাবে দেখা ঠিক না। অতীতটা একটু দেখলে দেখা যাবে কাঁটাতারের বেড়া আগে থেকে হয়েছে। তারও আগে 47-এর আগে চলে যান। পাকিস্তান আন্দোলন হয়েছে কাদের জন্য? তারা এমন কিছু ঘটনা, যেমন ওদের ব্রাহ্মণ, ওদের তো আবার অনেক বর্ণ প্রথা আছে। ওরা হিন্দুরাই, মানে ব্রাহ্মণরাই অন্য মানে নিম্ন শ্রেণীর হিন্দুদেরকে ঘরে তোলা তো দূরে থাক, ছায়াও যদি তাদের মধ্যে পড়ে, মুসলমানের না, হিন্দু ছায়া যদি পড়ে, ওরা আবার গঙ্গে স্নান করে। এরকম কট্টরপন্থী কিছু আছে। এই কট্টরপন্থীর কারণে আমরা তো ভারতেরই অংশ ছিলাম, ওয়েস্ট বেঙ্গল। এইখানে তো আমাদের শেরেবাংলা ফজলুল হক, সৈয়দ সরওয়ার্দী, এরা তো প্রধানমন্ত্রী ছিল। সেই কারণে আমার কাছে যেটা মনে হয়, 2 বাংলার তারা প্রধানমন্ত্রী। হ্যাঁ, এটা তাদের সঙ্গে থাকতে হলে পরে তাদের বিবেচনায়, যেমন শেখ হাসিনা ওই যে একটা কথা বলছিলেন না, খুব বিস্মিত ভাবে, এমন কিছু নাই আমি দিই নাই, সবই দিয়েছি। মানে ব্যাপারটা এরকম। তো দিয়েও তাদের সন্তুষ্ট করা গেছে কিনা। আর উনি যেটা ছিলেন, মানে শেখ হাসিনার কথা বলছে, সাবেক প্রধানমন্ত্রী, উনি সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের মানে একেবারে নিয়ন্ত্রণের
মধ্যে তিনি চলে গেছিলেন বলে আমার কাছে মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ জানাই শামসুজ্জামান দুদু এবং অসংখ্য ধন্যবাদ জানাই মনিরুল আলম পান্না। আজকের আলোচনায় মতভেদ ছিল, কিন্তু সব কিছু ছাপিয়ে দেশের স্বার্থ সুরক্ষায় দুই আলোচকের বক্তব্য কিন্তু দেশ সবার আগে, এ বিষয়ে সবাই একমত হয়েছে। আমরা আশা করি দেশ আরও শক্তিশালী হবে। কোনো দেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো যেন অবস্থান নয়, দেশের শক্ত ভিত অবস্থান তৈরি হবে আগামীর বিশ্বে, এমন প্রত্যাশা আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।